Good morning, everyone, and welcome to my class. We are going to discuss about completing sentence today. Dear learners, don't worry if you think it's difficult. I will explain everything step by step so that you can understand clearly. In this class, you are free to ask questions and share your ideas. Your active participation will make the class more lively and effective. Dear learners, remember learning English is a journey and every small step is important. Try your best, stay focused, and don't be afraid of making mistakes. Remember, mistakes help us learn better. So, let's work together, enjoy the lessons, and improve our grammar skills. I believe you all can do very well. So, let's begin our class with confidence and a positive mind. Now, let me explain this in Bangla so that everyone can understand it clearly. প্রিয় শিক্ষার্থী, ইংরেজি দ্বিতীয় পত্রে কমপ্লিটিং সেন্টেন্স একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা আমাদের এসএসসি এবং এইচএসসি হ্যাঁ, দুই লেভেলের রয়েছে। তো এখানে আসলে বিশেষ কিছু টেকনিকের অভাবে তোমরা এখানে ভুল করো। আমি আমার এই ক্লাসগুলোতে, ধারাবাহিক ক্লাসগুলোতে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব যাতে তোমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাসগুলো সুন্দর করে বুঝতে পারো। তো এই ব্যাপারে আমি অবশ্যই তোমাদের সহযোগিতা আশা করি যে তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদের মূল্যবান মতামত জানাবে। তো এইচএসসি লেভেলে বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় একটা পুরো ভাব দেওয়া থাকে, হ্যাঁ, একটা প্রবাদ বাক্য দেওয়া থাকে। তো এই যে প্রবাদ বাক্য লিখতে হয়, সেন্টেন্সটা কিভাবে দেওয়া থাকে দেখো। হ্যাঁ, এখানে নরমাল লেখা থাকে আহ, যেমন দেয়ার গোজ এ প্রোভার্ব দ্যাট ডট ডট, অথবা ইট ইজ সেইড দ্যাট, অথবা দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট, অথবা ইট গোজ উইদাউট সেইং দ্যাট। হ্যাঁ, তাহলে এখানে কোন প্রভাবটা তুমি লিখবা? প্রভাব তো অনেকগুলো দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা সিচুয়েশন বর্ণনা করা থাকবে। যেমন মনে করে লেখা আছে দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট ড্যাশ, এরপর মনে করে লেখা আছে সো উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ। তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো যে এখানে হেলথ সম্পর্কে বলা হচ্ছে। তখন আমরা কি লিখতে পারি বলতো? এই যে দেখো এখানে আমি বেশ কিছু কমন তোমাদের প্রভাবগুলো দিয়ে রাখছি, যেমন হেলথ ইজ ওয়েলথ, অথবা হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। হ্যাঁ, এইগুলোর যে এখন একটা তখন তোমাকে ওটা লিখতে হবে। এছাড়া আরো আদার্স কিছু প্রভাব তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা এগুলো অবশ্যই শিখে রাখবে প্রথম অবস্থায়। বাংলা সহ আমি দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে বা মনে রাখতে সুবিধা হয়। তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম যে রুলটা নিয়ে আলোচনা করব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম রুলটা হচ্ছে আমাদের ইউজ অফ ইফ, ইফের ব্যবহার। এই ইফের ব্যবহার শুধু কমপ্লিটিং সেন্টেন্সে না, এটা আমাদের রাইট ভার্বের মধ্যে আছে, কানেক্টরসের মধ্যে আছে। হ্যাঁ, যার কারণে কমপ্লিটিং এর মধ্যে আছে, দেখতে হবে। তো এই জন্য অবশ্যই এটার সম্বন্ধে একটা একেবারে ক্লিয়ার কনসেপশন অবশ্যই আমাদের রাখা খুব জরুরি। তো সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখো যে এই যে ইফের আলোচনাটা আমরা যখন বুঝতে যাব, তখন আমাদের ভার্বের বিভিন্ন ফর্মগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে। যেমন ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। এখানে ছোট্ট করে আমি একটা ছক তোমাদের দেখিয়েছি। ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, যেমন দেখো এম ইজ আর। তাহলে ভার্ব টু কি বলতো? ওয়াজ ওয়ার। ভার্ব থ্রি হচ্ছে বিন, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড, উইল উড। আর ভার্ব থ্রি হিসেবে এখানে উড হ্যাভ প্লাস বি থ্রি বসবে। ক্যান, কুড। ভার্ব থ্রি হিসেবে কুড হ্যাভ প্লাস বি থ্রি। একইভাবে মে, মাইট। আর ভার্ব থ্রি হিসেবে মাইট হ্যাভ প্লাস বি থ্রি আসবে। গো, ওয়েন্ট, গন। হেল্প, হেল্প, হেল্প। তাহলে আমরা এক নম্বর রুলটা দেখবো। দেখো ইফের ইফের এক নম্বর রুলটা হচ্ছে যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান যদি থাকে প্রথম অংশে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এরপরে গ্যাপ। তাহলে দ্বিতীয় অংশটা আমি কিভাবে করব? সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান। উইল মানে এখানে শ্যাল বা উইল, এটা মনে রাখবে। আর বর্তমান গ্রামারে শ্যাল বা উইলের মধ্যে খুব একটা ডিফারেন্স দেখানো হয় না। সকল ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করলে কোনো প্রবলেম হবে না। যার কারণে সাবজেক্ট প্লাস কি আমরা উইল লিখতে পারি অথবা ক্যান লিখতে পারি কিছু কিছু ক্ষেত্রে, এরপরে ভার্ব ওয়ান। ঠিক আছে? অথবা এই স্ট্রাকচারটাকে দেখো এইভাবে লেখা যেতে পারে। হ্যাঁ, যে প্রথমে তোমার কি মনে করো দ্বিতীয় অংশটা আগে লেখা থাকতে পারে। যেমন দেখো প্রথমে তাহলে সাবজেক্ট প্লাস উইল বা ক্যান
এই অংশটা এখানে এসে বললো সাবজেক্ট প্লাস কি উইল বা ক্যান প্লাস ভার্ব ওয়ান, এরপর মাঝখানে যদি ইফ আসে, তাহলে মাঝখানে যখন ইফ আসবে তখন তোমার কি এই যে প্রথম অংশটা শেষে চলে যাবে, তার মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হবে। এটা আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো ইফ ইউ আর ফ্রেন্ডলি, ইফ ইউ আর ফ্রেন্ডলি, তাহলে এখানে দেখো ইফ ইউ আর, এই যে আরটা কিন্তু ভি ওয়ান, হ্যাঁ, ইফ ইউ আর ফ্রেন্ডলি, তাহলে তখন কি হবে আই উইল হেল্প ইউ অথবা আই ক্যান হেল্প ইউ। অথবা এটা যদি দেখো দ্বিতীয় অংশটা আগে লেখা থাকে, দেখো হ্যাঁ, এই যে আই উইল হেল্প ইউ বা আই ক্যান হেল্প ইউ, দেখো আই উইল বা আই ক্যান হেল্প ইউ ইফ, তখন কি তাহলে এই যে প্রথম অংশটা পরে চলে যাবে, দেখো তাহলে কি ইফ ইউ আর ফ্রেন্ডলি। অথবা দেখো ইফ ইউ হ্যাভ মাস মানি, তোমার যদি অনেক টাকা থাকে, তাহলে এইখানে দেখো ইফ এর পরে ভার্ব আনে যে হ্যাভ, ইফ ইউ হ্যাভ মাস মানি, তোমার অনেক টাকা থাকলে তুমি কি করতে পারবে, দেখো হ্যাঁ ইউ ক্যান বাই এ কার, ইউ ক্যান বাই এ কার। অথবা এটার পর যদি কোনো অ্যাকশন ভার্ব থাকে, যেমন দেখো ইফ ইউ কাম ইন টাইম, যদি তুমি সময় মতো এখানে আসো, এই যে কাম, এটা দেখো এখানে কিন্তু বি ওয়ান আছে, ঠিক আছে, ইফ ইউ কাম ইন টাইম, যদি সময় মতো এখানে আসো, তাহলে কি আই উইল গো উইথ ইউ। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে ইফ ইফ যুক্ত বাক্যের ইফ বাক্যের প্রথমেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। তো প্রথমে যদি থাকে তাহলে আমাদের যে প্রথম স্ট্রাকচার যেভাবে দেওয়া আছে যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এইভাবে ফলো থাকবে। আর দ্বিতীয় অংশ যদি তোমার দেখা যায় যে ইফ মাঝখানে দেওয়া আছে, তাহলে এই দ্বিতীয় অংশটা আগে আসবে, ঠিক আছে, প্রথম অংশটা পরে চলে যাবে। এরপরে দেখো ইফের 2 নম্বর স্ট্রাকচার, এই 2 নম্বর স্ট্রাকচারটা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় থাকে, দেখো ই প্লাস সাবজেক্ট প্লাস বি টু, হ্যাঁ, এটা যদি থাকে তাহলে এখানে কি হতে পারে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস কি ভার্ব ওয়ান। অথবা এই যে দ্বিতীয় অংশ আগের মতোই, এটা যদি আগে থাকে, দেখো সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান, তারপর ইফ থাকলে তাহলে এখানে কি হবে সাবজেক্ট প্লাস বি টু আসবে। হ্যাঁ, তাহলে এক্সাম্পল দেখো ইফ ইউ ওয়ার ফ্রেন্ডলি, ইফ ইউ ওয়ার ফ্রেন্ডলি, হ্যাঁ, যদি তুমি কি হও ফ্রেন্ডলি হও, তাহলে এখানে ইফ ইউ ওয়ার কিন্তু আছে, এটা বি টু, তাহলে দেখো আই উড হেল্প ইউ, এখানে আমি আই উড আই কুড আই মাইট যে কোনো একটা লিখতে পারতাম, নর্মালি আমরা উড ব্যবহার করব। তাহলে ইফ ইউ আর ফ্রেন্ডলি আই উড হেল্প ইউ। অথবা দেখো এটা আগে লেখা যেত যে আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ ইফ, আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি কি হতে, দেখো ইফ ইউ আর ফ্রেন্ডলি, এটাও লেখা যেত। এরপর আবার দেখো তোমার হ্যাভ হ্যাজ ভার্ব দ্বারা ইফ ইউ হ্যাড মাস মানি, তোমার যদি অনেক টাকা থাকতো, তাহলে এখানে আবার দেখো হ্যাড, এটা হচ্ছে বি টু, ইফ ইউ হ্যাড মাস মানি কি করতে পারতে, ইউ কুড বাই এ কার, তুমি একটা গাড়ি কিনতে পারতে, ঠিক আছে। অথবা অ্যাকশন ভার্বের ক্ষেত্রে দেখো ইফ ইউ কেম ইন টাইম, যদি তুমি সময় মতো এখানে আসতে, ইফ ইউ কেম ইন টাইম, তাহলে কি আই উড গো উইথ ইউ, হ্যাঁ, আই উড গো উইথ ইউ, তাহলে এখানে দেখো সাবজেক্টের পরে আমি উড ব্যবহার করছি এবং এখানে ভার্ব ওয়ান ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ইফের 3 নম্বর রুলটা, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, এরকম থাকলে আমরা সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এবং এরপর আবার বি থ্রি ব্যবহার করব। হ্যাঁ, এটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা থার্ড কন্ডিশনাল। তো তাহলে স্ট্রাকচার দেখো, উদাহরণগুলো দেখো, হ্যাঁ, আর দ্বিতীয় অংশ সে আগের মতো এটা হতে পারে যে দ্বিতীয় অংশ যদি আগে থাকে তাহলে কি প্রথম অংশটা পরে চলে যাবে। তাহলে ইফ ইউ, দেখো হ্যাঁ, ইফ ইউ হ্যাড বিন ফ্রেন্ডলি, যদি তুমি ফ্রেন্ডলি হতে, স্ট্রাকচার মিলাও, প্রথমে দেখো সাবজেক্ট আছে, হ্যাঁ, ইভের পরে সাবজেক্ট, তারপরে হ্যাড, এই যে বিন, বিন কোথেকে আসলো বলো তো, বিন মানে হচ্ছে কি এমিজারের বি থ্রি, যেটা শখ তোমাদের আমি প্রথমে দেখিয়েছিলাম, মনে আছে কি, এই যে এখানে দেখো এই যে এমিজার ওয়াজ এর এই যে বিন, হ্যাঁ, তাহলে যে বিন দেখো চলে আসছে। হ্যাঁ, তাহলে কি বলা হয়েছে দেখো, হ্যাঁ, ইফ ইউ হ্যাড বিন, যদি তুমি হতে, ইফ ইউ হ্যাড বিন ফ্রেন্ডলি, যদি তুমি ফ্রেন্ডলি হতে, তাহলে কি হতো আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ। এরপর দেখো অথবা দ্বিতীয় অংশ যদি আগে থাকে, দেখো আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম ইফ, তাহলে কি ইফ ইউ হ্যাড বিন ফ্রেন্ডলি, এটা হতে পারে। আবার যেমন দেখো ইফ ইউ হ্যাড হ্যাড মাস মানি, ইফ ইউ হ্যাড হ্যাড মাস মানি, যদি তোমার কি অনেক টাকা থাকতো, তাহলে কি ইউ কুড হ্যাভ, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, তাহলে দেখো ইউ কুড হ্যাভ বট এ কার, তুমি একটা গাড়ি কিনতে পারতে। হ্যাঁ, এখানে কিন্তু হ্যাড হ্যাড ছিল, দেখো। অথবা ইফ ইউ হ্যাড কাম ইন টাইম, তাহলে ইফ ইউ হ্যাড কাম ইন টাইম, যদি তুমি সময় মতো আসতে, তাহলে কি হতো আই উড হ্যাভ গন উইথ ইউ, আমি তোমার সাথে যেতাম, তাহলে উড হ্যাভ প্লাস কি বলতো বি থ্রি। প্রিয় শিক্ষার্থী, এই স্ট্রাকচারটা কখনো কখনো মনে রাখবা যে হ্যাড দেওয়া শুরু হয়, ইফের পরিবর্তে কি দিয়ে শুরু হয়,
হ্যাড দ্বারা। বিশেষ করে যে এই এক্সাম্পলটা দেখো, এই যে হ্যাড আই বিন ইউ, আমি যদি তুমি হতাম, এরকম লেখা থাকে। হ্যাড আই বিন এ চাইল্ড, হ্যাড আই বিন এ কিং, হ্যাঁ, এরকম যদি লেখা থাকে, এখানে আমরা কি ব্যবহার করব? উড হ্যাভ ব্যবহার করব। দেখো, তাহলে আই উড, হ্যাড আই বিন ইউ, আই উড নট হ্যাভ ডান দিস, এটা আমি করতাম না। অথবা আমি বলতে পারতাম এটা করতাম, দেখো আই উড হ্যাভ ডান দিস, এরকম। একইভাবে যে হ্যাড আই বিন এ চাইল্ড, আমি যদি শিশু হতাম, হ্যাঁ, আই উড হ্যাভ বিন কি হ্যাপি, আমি আনন্দিত হতাম। এভাবে তোমার কি এই ইফের স্ট্রাকচার গুলো আমাদের মনে রাখতে হবে। এটা আমি আবার একটু রিপিট করে শোনো। ইফের পরে বি ওয়ান থাকলে, ইফের পরে বি ওয়ান থাকলে, তাহলে পরের অংশ কি? উইল প্লাস বি ওয়ান। ইফের পরে বি টু থাকলে উড প্লাস বি ওয়ান। ইফের পরে যদি বি থ্রি থাকে, মানে কি হ্যাড প্লাস বি থ্রি থাকে, তাহলে উড হ্যাভ প্লাস বি থ্রি বসবে। আশা করি এই স্ট্রাকচারটা তোমরা বারবার দেখবে এবং উদাহরণগুলো বারবার এক্সারসাইজ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরবর্তী স্ট্রাকচার দেখো, ইউজ অফ আই উইশ, এটা নিয়ে আলোচনা করব। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, দেখো পরীক্ষা আসার মতো। আই উইশ, তাহলে এই আই উইশটা আমরা সাধারণত দেখবো যে 4 প্রকার ভার্বের সাথে ব্যবহার করা যায়। যেমন দেখো, আই উইশ আই ওয়্যার, যদি হতাম, এই অর্থে আই উইশ আই ওয়্যার। তাহলে যেমন দেখো, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশবটা ছিল দেখো আনন্দে, সুখে আনন্দে পরিপূর্ণ। তাহলে আই উইশ কি? আই ওয়্যার এ চাইল্ড। যেহেতু এখানে শিশুর কথা বলা হচ্ছে, কাজে কি আই উইশ আই ওয়্যার এ চাইল্ড। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা কি স্বাধীনভাবে আকাশে উড়ে, তাহলে আই উইশ আই ওয়্যার আ বার্ড, আমি যদি পাখি হতাম। আবার দেখো, আই উইশ আই কুড, যদি পারতাম, এই অর্থে। দেয়ার আর মেনি হেল্পলেস পিপল, অনেক অসহায় লোক আছে। আই উইশ আই কুড হেল্প দ্য হেল্পলেস, তাহলে কি আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম, অসহায়দের সাহায্য করতে পারতাম। আই উইশ আই কুড সিং আ সং লাইক ইউ, আমি যদি তোমার মতো একটা গান গাইতে পারতাম। আবার আই উইশ আই হ্যাড, আমার যদি থাকতো, এই অর্থে ব্যবহার করা হয়। দেখো, আই উইশ আই হ্যাড আ নাইস হাউস, আমার যদি সুন্দর একটা বাড়ি থাকতো। আই উইশ আই হ্যাড আ লট অফ মানি, আমার যদি অনেক টাকা থাকতো। এরপরে দেখো, আই উইশ আই নিউ, যদি জানতাম বা চিনতাম, এই অর্থে। হ্যাঁ, তাহলে যেমন দেখো, আই উইশ আই নিউ ইউ বিফোর, আমি যদি তোমাকে আগে চিনতাম। আই উইশ আই নিউ ইউর ফোন নাম্বার, আমি যদি তোমার ফোন নাম্বারটা জানতাম। প্রিয় শিক্ষার্থী, এইখানে যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে, এগুলো বেশিরভাগগুলাই বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। কাজে আমি চেষ্টা করেছি যাতে ওই বোর্ডের এক্সাম্পল গুলো তোমাদের এই আমার আলোচনার মাধ্যমে শেষ হয়ে যায়। কাজে তোমরা এখানে অবশ্যই মনোযোগী হবে এবং আলোচনাটা দেখবে, চালিয়ে যাবে। এর পরবর্তী স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। তার মানে আমাদের পরবর্তী স্ট্রাকচার হচ্ছে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটা নিয়ে। কি কি বলতো? দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলো নিয়ে। এগুলোর অর্থ হচ্ছে যেন বা যাতে, অর্থটা খেয়াল করো। অর্থ কি বলতো? যেন বা যাতে, এই অর্থে ব্যবহার করতে হবে। কি কি? দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, খুবই খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার একটু। তাহলে দেখো, আমার পরীক্ষায় সাবজেক্ট প্লাস ভার্ব ডট ডট, এরপর দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই তিনটার একই স্ট্রাকচার, একই অর্থ, এই পর্যন্ত দেওয়া থাকবে। আমার কাজ হচ্ছে এরপরে 3টে অংশ যোগ করতে হবে। কয়টা অংশ? 3টা। সেটা হচ্ছে দেখো, এগুলির পরে প্রথম সাবজেক্ট আমি আবার লিখবো, দেখো সাবজেক্ট। এরপরে প্রথম ভার্বটা যদি বি ওয়ান থাকে, তাহলে এখানে ক্যান ব্যবহার করব। আর বি টু থাকলে এখানে কুড ব্যবহার করব। এরপর আমরা কি ভার্ব ওয়ান ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা বিষয় বলে দিই, যে এখানে আমরা ক্যান কুডের পরিবর্তে মে মাইটও ব্যবহার করতে পারি মডেল ভার্ব হিসেবে। কি কি ব্যবহার করা যাবে? মে অথবা মাইট ব্যবহার করা যাবে। আর অর্থের দিক থেকে খেয়াল করবা যে এক্ষেত্রে প্রথম অংশে কোনো কাজ করার উদ্দেশ্য, আর দ্বিতীয় অংশে সাধারণত কি কাজটা কেন করা হয়, মানে ফলাফল বর্ণনা করা হবে। তাহলে আমরা উদাহরণ দেখবো, দেখো, হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। ইন অর্ডার দ্যাট, হ্যাঁ, যাতে করে বা যেন, যে উদ্দেশ্যে। তাহলে সে ইংরেজি শিখে যাতে। এরপর কিভাবে ফিল আপ করবো? দেখো, প্রথমে আবার সাবজেক্ট, তাহলে হি, দেখো এখানে ব্যবহার করলাম হি। এখন যেহেতু প্রশ্নটা প্রেজেন্ট টেন্স, হি লার্নস, কাজে এখানে আবার স্ট্রাকচার অনুসারে কি ব্যবহার করছি? ক্যান, হি ক্যান। এরপরে ভার্ব ওয়ান, তাহলে সে ইংরেজি শিখে যাতে, ইংরেজি শিখলে সে কি লাভবান হবে? দেখো, হি ক্যান গেট আ গুড জব, সে একটা ভালো চাকরি পায়। হি ক্যান কমিউনিকেট উইথ আদার্স, সে অন্যের সাথে যোগাযোগ করতে পারে। তাই না? এইভাবে আমরা ব্যবহার করবো স্ট্রাকচার গুলো। এরপর আবার যেমন দেখো, উই শুড স্টাডি অ্যাটেন্টিভলি, আমাদের মনোযোগ দিয়ে পড়া উচিত। সো দ্যাট, যাতে করে, উই ক্যান মেক আ গুড রেজাল্ট, আমরা কি করতে পারি? পরীক্ষায় ভালো ফলাফল তৈরি করতে পারি। তো এখানে প্রিয় শিক্ষার্থী, শুড কিন্তু পাস্ট ফর্ম না, ঠিক আছে? যেমন ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত, এটা কি পাস্ট টেন্স হলো? এটা কিন্তু পাস্ট টেন্স না।
যার কারণে এখানে কিন্তু মডেল ভার্ব আমরা ক্যান ব্যবহার করছি, এখানে আবার তোমরা কুড ব্যবহার করো না, ঠিক আছে, ক্যান হবে। আই গট আপ লেট টুডে, লেটস টেক আ ট্যাক্সি সো দ্যাট, হ্যাঁ, উই ক্যান রিচ ইন টাইম। কি করেছি দেখো, আমি দেরিতে ঘুম থেকে উঠেছি, কাজেই আমরা কি করবো, চলো একটা ট্যাক্সি নেই। কেন? যাতে করে আমরা কি সময় মতো পৌঁছতে পারি। শি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল। সো দ্যাট, যাতে করে শি কুড ক্যাচ দ্য বাস, যাতে সে কি বাসটা ধরতে পারে। প্রিয় শিক্ষার্থী, এইগুলো স্ট্রাকচার গুলো বারবার তোমরা উদাহরণের সাথে মিলিয়ে দেখবে। এরপর দেখো 5 নম্বরে আমি আলোচনা করব। হ্যাঁ, এখানে আলোচনা করবো, দেখো একই সাথে আমরা সো ডট ডট দ্যাট আলোচনা করবো। এখন কি আলোচনা করবো বলো তো? সো ডট ডট দ্যাট, এটা নিয়ে আলোচনা করব। তো এটার ক্ষেত্রে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে সো, এরপরে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যেটা দ্বারা কোনো কারণ বোঝাবে, এরপরে দ্যাট ব্যবহার করবা। এরপরে আবার 3টা অংশ, প্রথমে সাবজেক্ট, এরপর ক্যান নট বা কুড নট, আগে ছিল ক্যান বা কুড, এখন কি বলতো ক্যানট বা কুড নট। তারপরে আমি একটা ভার্ব ওয়ান ব্যবহার করব। যেহেতু এখানে মডেল ভার্ব আছে, কাজে কি হবে, ভার্ব ওয়ান। আর অর্থ হবে এতটাই ডট ডট যে ডট ডট না, এই অর্থে এতটাই ডট ডট যে ডট ডট না। যেমন সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, এই অর্থে ব্যবহার করা হবে। তাহলে যেমন দেখো, শি ইজ সো ফুলিশ দ্যাট, সে এতটাই বোকা যে শি ক্যান নট আন্ডারস্ট্যান্ড মি, সে আমার কথা বুঝতে পারে না। এখানে দেখো ইজ প্রেজেন্ট ফর্ম, কাজে এখানে ক্যান নট ব্যবহার করছি। দ্য ম্যান ওয়াজ সো ফুলিশ, সো উইক দ্যাট, লোকটা এতটাই দুর্বল ছিল। তাহলে দুর্বল হইতে কি পারে না, দেখো হি কুড নট ওয়ার্ক, হ্যাঁ, সে কাজ করতে পারেনি, অথবা ওয়াক, হাঁটতে পারেনি। তাহলে এখানে একটা মানুষ অসুস্থ হইলে, দুর্বল হইলে, ক্লান্ত হইলে কি পারে না, সে হাঁটতে পারে না, কাজ করতে পারে না, এগুলো আমরা যখন এটা লিখবো। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই আলোচনা তোমাদের জন্য খুবই কার্যকরী হবে, এবং তোমরা কি করবে, এই স্ট্রাকচারগুলো মিলিয়ে বারবার দেখবে। আর আশা করি এই স্ট্রাকচারগুলো দেখলে তোমাদের এই যে কম্পিউটিং সম্পর্কে যে সমস্যা, সেটা থাকবে না। আর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে তোমাদের কি এই লেসনগুলো আরো ইজি ওয়েতে, আরো সুন্দরভাবে তোমাদের জন্য বারবার ক্লাসগুলো দেওয়া যায়। সেক্ষেত্রে তোমাদের মূল্যবান মতামত আশা করছি, তোমাদের সহযোগিতা, বিশেষ করে আমার ক্লাসের সম্বন্ধে তোমাদের কমেন্টস, লাইক, শেয়ার অবশ্যই আশা করি। সবাই ভালো থাকো, সবার জন্য শুভ কামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।